শেখ হাসিনাকে ফেরানো সবার সামনে কঠিন পথ। জানাবো 2024 পরিবর্তন এবং সংঘাতের বছর, বিশ্বের বড় বড় ঘটনা এবং সর্বশেষ জানাবো জানুয়ারির মধ্যে নির্বাচনের ঘোষণা দেওয়া না হলে যুগপৎ আন্দোলনের ইঙ্গিত বিএনপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনাকে ফেরানো সবার সামনে কঠিন পথ। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তী সরকারের ওপর ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃস্থানীয় ব্যক্তিদের চাপ রয়েছে। এমন পরিস্থিতিতে তাকে ফেরত পেতে কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে ভারতকে। রাষ্ট্রপক্ষ বলছে শেখ হাসিনাকে আনা গেলে বিচারের কাজটি ভালোভাবে এগিয়ে নেওয়া হবে। তবে দুই দেশেই সরকারের ভেতরের ও বাইরের বিশ্লেষকেরা মনে করছেন শেখ হাসিনা নিজে থেকেই দেশে ফিরে যে বিচারের মুখে পড়তে চাইবেন এমন ইঙ্গিত এখনো মিলছে না। আইনি সব জটিলতা মিটিয়ে তাকে ফেরত আনা সফল করতে হলে কঠিন পথ পাড়ি দিতে হবে বাংলাদেশ সরকারকে। আর শেখ হাসিনাকে বাংলাদেশের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া ভারতের জন্য মোটেও সহজ নয়। সব মিলিয়ে তাকে ফেরত এনে তার উপস্থিতিতে বিচার সম্পন্ন করা একটি জটিল, সময় সাপেক্ষ, এমনকি প্রায় অসম্ভব একটি ব্যাপার। হাসিনাকে ফেরতের বিষয়টিতে দুই দেশেই অভ্যন্তরীণ রাজনীতির যোগসূত্র রয়েছে, পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতা, এমনকি আন্তর্জাতিক রাজনৈতিক প্রাসঙ্গিকতা রয়েছে, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার মহেশ সাজদেব বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য দেয়া কূটনৈতিক পত্র সূচনা মাত্র। তাকে ফেরত চেয়ে যে অনুরোধ করা হয়েছে সেই অনুরোধের বিরুদ্ধে তিনি চাইলে আদালতে যেতে পারেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, সরকারি চ্যানেলে নয়াদিল্লি থেকে কোনো জবাব আসেনি। বাংলাদেশ সরকার ভারতের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করবে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো উত্তর না আসে তাহলে বাংলাদেশ থেকে একটি অনুস্মারক চিঠি পাঠানো হবে। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সরকার যদি শেখ হাসিনাকে ফেরত আনতে পারে তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে কূটনৈতিক পত্র দেওয়ার কথা জানান। ওই দিনই সন্ধ্যায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কূটনৈতিক পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে বাংলাদেশ সরকারের এক বিশ্লেষক মনে করেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চাওয়া হয়েছে। সেটা অনুযায়ী দুই রাষ্ট্র, দুটি পক্ষ রয়েছে। বর্তমানে শেখ হাসিনা নিজেও একটি পক্ষ, ফলে রাষ্ট্র হিসেবে ভারতের দিক থেকে তাকে ফেরত পাঠানোর বিষয় আছে। তিনি নিজে ফিরতে চাইবেন কিনা, ঢাকা ফিরে বিচারকে আদালতে মোকাবেলা করবেন কিনা, সেটাও ফেরত দেওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। ভারতের হরিয়ানার ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ের অধ্যাপক ডক্টর শ্রী রাধা দত্ত বলেন, শেখ হাসিনার দিল্লি যাওয়া, তাকে ফেরত চাওয়া ও ফেরত দেওয়ার পুরো বিষয়টির মধ্যে রাজনীতি আছে। বিষয়টি দুই দিকের জন্যই খুব জটিল, কাজেই এটা নিশ্চিত করে বলা যায় তাকে ফেরত দেওয়ার ব্যাপারটি রাতারাতি ঘটবে না। 2024 পরিবর্তন ও সংঘাতের বছর, বিশ্বের বড় বড় ঘটনা। 2024 সালটি আন্তর্জাতিক অঙ্গনে এক বিপ্লবী এবং সংঘাতময় বছর হিসেবে চিহ্নিত হয়েছে। প্রায় প্রতিটি মহাদেশেই রাজনৈতিক পরিবর্তন এবং সামাজিক উত্থানের সাক্ষী হয়েছে বছরটি। এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপ থেকে শুরু করে যুক্তরাষ্ট্র পর্যন্ত বছরটি পরিবর্তনের বার্তা বহন করেছে। নিচে 2024 সালের উল্লেখযোগ্য ঘটনাগুলো পাঠকদের জন্য তুলে ধরা হলো। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। যুক্তরাষ্ট্রে 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচন আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে। দীর্ঘ বিরতির পর ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতায় অংশ নেন। 13 জুলাই প্রচারণার সময় হত্যা চেষ্টার শিকার হলেও তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। সেই ঘটনায় হামলাকারী ঘটনাস্থলেই নিহত হয়। 21 জুলাই বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়িয়ে কমলা হ্যারিসকে তার উত্তরসূরি হিসেবে সমর্থন করেন। তবে 5 নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিসকে পরাজিত করে তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হন। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন। বাংলাদেশে 2024 সালের 7 জানুয়ারি শেখ হাসিনা বিতর্কিত নির্বাচনের মাধ্যমে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন, কিন্তু তার বিজয় বেশি দিন স্থায়ী হয়নি।
জুলাই মাসে কোটা ব্যবস্থা বিরোধী ছাত্র আন্দোলন তার সরকারের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ করে তোলে। সেই প্রতিরোধ পরে জুলাই আগস্টে গণ আন্দোলনে রূপ নিলে 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান, যার ফলে তার 14 বছরের শাসনের অবসান ঘটে। এরপর শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস প্যারিস থেকে ঢাকায় ফিরে একটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন। মধ্যপ্রাচ্যের সংঘাত 2023 সালে শুরু হওয়া গাজার সংঘাত 2024 সালে আরও তীব্র হয়ে ওঠে। সারা বছর সেখানে ইসরায়েলি বোমা বর্ষণ চলতে থাকে। 30 জুলাই তেহরানে হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হন। এরপর 23 সেপ্টেম্বর লেবাননে সরাসরি হামলা চালায় ইসরায়েল। 27 সেপ্টেম্বর ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন। পরে অক্টোবরে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারও নিহত হন। ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালিয়ে প্রায় 47,000 ফিলিস্তিনিকে হত্যা করে, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। বাশার আল আসাদ সরকারের পতন। দীর্ঘ 1 দশকের গৃহযুদ্ধ শেষে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের অবসান ঘটে। 27 নভেম্বর বিদ্রোহী বাহিনী দামেস্কের দিকে অগ্রসর হয় এবং 7 ডিসেম্বর শহরটি দখল করে নেয়। আসাদ ও তার পরিবার মস্কোতে পালিয়ে যান, যার মাধ্যমে তাদের 50 বছরের শাসনের সমাপ্তি ঘটে। প্রাকৃতিক দুর্যোগ 2024 সালে একাধিক প্রাকৃতিক দুর্যোগে বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ প্রাণ হারায়। 16 এপ্রিল সংযুক্ত আরব আমিরাতে 75 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতে বন্যা হয়। এতে দুবাই বিমানবন্দর প্লাবিত হয় এবং ওমানে 18 জনের মৃত্যু হয়। স্পেনেও প্রবল বন্যায় বহু মানুষ প্রাণ হারায়। মে মাসে আফগানিস্তানে বন্যায় 450 জন মারা যায় এবং জুনে হজের সময় তাপপ্রবাহে 5 শতাধিক তীর্থযাত্রী প্রাণ হারান। ইউক্রেন রাশিয়া যুদ্ধ 2024 সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধ একটি নতুন মোড় নেয়। পশ্চিমার সামরিক সাহায্যে ইউক্রেন অধিকৃত অঞ্চল পুনরুদ্ধারের জন্য পাল্টা আক্রমণ চালায় এবং পূর্বাঞ্চলে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। অন্যদিকে রাশিয়া অভ্যন্তরীণ অসন্তোষ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে ইউক্রেনের অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়ায়। ফলে এই অঞ্চলে মানবিক সংকট আরও গভীর হয়। শান্তি স্থাপনের কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয় এবং ভূ রাজনৈতিক বিভাজন বাড়তে থাকে। ন্যাটো ইউক্রেনের প্রতি সমর্থন দ্বিগুণ করে এবং রাশিয়া, চীন ও ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। যুক্তরাজ্যের নির্বাচন 5 জুলাই যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে কেয়ার স্টারমারের নেতৃত্বে লেবার পার্টি ক্ষমতায় আসে। 14 বছরের পরাজয়ের ধারা ভেঙে ঋষি সুনাক কনজারভেটিভ পার্টির নেতৃত্ব হারান। একে যুক্তরাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় পরিবর্তন হিসেবে ধরা হয়। 2024 সালটি মূলত বিশ্বব্যাপী সংঘাত, বিপর্যয়, পরিবর্তন এবং সংকটের বছর হিসেবে ইতিহাসে চিহ্নিত থাকবে। জানুয়ারির মধ্যে নির্বাচনের ঘোষণা দেওয়া না হলে যুগপৎ আন্দোলনের ইঙ্গিত বিএনপির। নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির মতো বড় রাজনৈতিক দলের তাগাদা ও নানামুখী আলোচনার মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা 1.5 বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি সম্ভাব্য সময়সীমার কথা জানিয়েছে। তবে তারিখটি নির্দিষ্ট নয়। বিএনপির নেতারা সংস্কারে বেশি সময় না নিয়ে অবিলম্বে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা চান। জানুয়ারির মধ্যে এই ঘোষণা দেওয়া না হলে যুগপৎ আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার ভোট ও ভাতের অধিকারের জন্য 5 আগস্টের মতো রাস্তায় নামতে হবে বলে যে মন্তব্য করেছেন তা নিয়ে নানামুখী আলোচনা শুরু হয়েছে দলের ভেতরে ও বাইরে। রাজনৈতিক দলের নেতারা বলেন, মাঠের কর্মসূচি দেওয়ার লক্ষ্য হবে ভোটের আবহ তৈরি এবং সরকারের ওপর নির্বাচনী চাপ বাড়ানো। নির্বাচন নিয়ে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা সংশয় সন্দেহ তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে গত কয়েকদিন ধরে 29টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। প্রয়োজনীয় সংস্কার করে 2025 সালের মধ্যেই নির্বাচন চায় দলগুলোর নেতারা। এসব বৈঠকে অংশ নেওয়া বিএনপির লিয়াজো কমিটির এক সদস্য যুগান্তরকে বলেন, সভার সমাবেশে যে যাই বলুক না কেন, ভোটের অধিকারের প্রশ্নে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। দীর্ঘ 15 বছর ভোটের অধিকারের জন্য লড়াই করতে হয়েছে। এখন সেই ভোটের সুযোগ তৈরি হয়েছে। এখনও যদি ভোটের জন্য রাস্তায় নামতে হয় তবে তা খুবই দুঃখজনক হবে। তাহলে বুঝতে হবে মৌলিকভাবে কোনো কিছু পরিবর্তন হয়নি। সুতরাং আশা করব রাজনৈতিক দলগুলোকে রাস্তায় নামতে হবে না।
সরকার রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেবে এবং আগামী বছরের মধ্যে জাতীয় নির্বাচনের উদ্যোগ নেবে। তবে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের ব্যর্থতাও চায় না। বিএনপি নেতারা মনে করেন অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশে এমন প্রেক্ষাপট তৈরি হবে যা নির্বাচনকে বিলম্বিত করতে পারে। এ বিষয়ে কয়েকটি দল ও মহলের কর্মকাণ্ড বিএনপি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিএনপি মনে করছে কোনো মহল সরকারকে বেকায়দায় ফেলে বিভিন্ন পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। এমন প্রেক্ষাপটে সোমবার ঠাকুরগাঁওয়ে এক জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যেও আন্দোলনের ইঙ্গিত পাওয়া গেছে। তিনি সভায় উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান, নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকায় ফিরে যেতে চান? প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।